পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা ৩৯। তাজউদ্দিন সিদ্দিকের কথা শুনে আনিস হতভম্ব। এই ধরনের কথাও এভাবে জেনে নিতে হয়? নিজের মেয়েদের উপর তাদের একটুও ভরসা নেই। এইসব কি ধরনের কথা? এরকম হবে জানলে সে জীবনেও ছবি তুলে দিত না। এত সামান্য একটা বিষয়কে এভাবে ভাবার কি আছে? তাজউদ্দিন সিদ্দিকী তার বিরক্তি টের পেয়ে প্রশ্ন আর বাড়ালেন না। বললেন, আচ্ছা বাদ দাও, রাতে বাড়িতে এসো, কিছু কথাবার্তা বলবো। আনিস বাজার থেকে বাড়ি ফিরল, মেজাজ ভীষণ রুক্ষ। শাহিদা বেগম তার চেহারা দেখে কিছু একটা আঁচ করতে পারলেন। বাজারের থলেটা হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বললেন, যা বলেছি তার সব তো আনিসনি আনিস, তেল মশলা আনিসনি। আনিস রুম থেকে বলল, শাওনকে ফোন করে বলো নিয়ে আসতে, ওর বিকাশে টাকা আছে। এটা কোনো কথা? তোর মন কোন দিকে থাকে? আনিস জবাব দিল না। শাহিদা বেগম দরজার সামনে এসে থামলেন, জানতে চাইলেন বাজারে কারোর সাথে ঝামেলা হয়েছে নাকি। আনিস ভাবল মাকে বলবে না, কিন্তু শাহিদা বেগম নাছোড়বান্দা, তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন। তোর বড় আব্বু কি কিছু বলেছে? আনিসের কপালে ভাঁজ পড়ে গেল। তুমি জানতে এইসব? শাহিদা বেগমের মুখখানা চুপসে গেল। আনিস বলল, ওরা কি মনে করেছে আমাকে? আমাকে দেখে ওরকম মনে হয়? ওদের মেয়েই তো নিচ থেকে ছবি তুলে দিতে বলল। আর এটা অস্বাভাবিক কিছু? ও ছবি তুলে দিতে বলল, আমি দিলাম। সেটা নিয়ে কে কি বলল তোমরা বিশ্বাস করে ফেললে আম্মা? রাখছিস কেন? তোর স্যারের জন্যই ওই বাড়ির মেয়ের সম্বন্ধটা ভাঙল। আনিস হতাশ হয়ে বলল, এমনভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি ইন্ধন জুগিয়েছি বিয়ে ভাঙার জন্য। শাহিদা বেগম বললেন, মানুষ তো সেটাই বলছে। কি? সাবরিনা দৌড়ে এলো। শাহিদা বেগম বলল, আম্মা, মেজো ভাই মাত্র বাজার থেকে এলো, ওনাকে একটু বসতে দেন। শাহিদা বেগমকে টেনে নিয়ে গেল সে। আনিসের মাথায় রাগ টকবক করছে। এরা সবাই তাকে এত ছোট লোক ভাবে। আশ্চর্য, তার খেয়ে দেয়ে আর কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে ভাঙবে। রাতে আশরাফ আর আনিসকে ডাকা হলো, সাথে শাহিনার বাবাকেও যেতে বলা হলো। আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না। এইসব ব্যাপারে কথা বলার রুচি নেই তার। ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না। সে এইসব ব্যাপারে কথা বলতে চায় না। ওই বাড়ি কি আদালত নাকি যে সব সময় তাদের কথাই মানতে হবে? শাহিনা সবটা শুনতে পেরেছে। আবার কি অশান্তি শুরু হয় কে জানে। তাজদার সিদ্দিকী সবটা শুনেছে চুপচাপ। তৌসিফ 2-3 বার গিয়ে ফেরত এলো। আনিস ভাই আসবে না বলে দিয়েছি স্পষ্ট করে। সেই ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে। শাহিনাদের উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো সে ফোনে মনোযোগ রেখে। শাহিদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুলল। শাহিদা বেগম ভেতরে ঢুকে গেলেন, ডাকলেন, ও আনিস, তাজ এসেছে তোর সাথে কথা বলতে, বের হয়ে এবার আনিস। আনিস বের হলো ঘর থেকে, সোজা উঠোনে নেমে এলো। তাজদার তাকে দেখে বলল, বাজারে গিয়েছিলে নাকি? আনিস বলল, হ্যাঁ। বাড়িতে আয়, চা খাবি। খেয়েছি। আরেকবার খেলে সমস্যা হবে না, আয়, কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেওয়া দরকার। বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে। সোজা সোফায় গিয়ে বসলো। চা নাস্তা এসেছে ততক্ষণে। তিতলি ঘুরঘুর করছে। তৌসিফ তাকে চোখ রাঙিয়ে বলছে ভেতরে যেতে। চা খেতে খেতে সবাই এমনি হালকা পাতলা গল্প গুজব করলো। আনিস বলল, আমার হাতে সময় কম, যা বলার তাড়াতাড়ি বলে দিলে ভালো হয়। তাজদার বলল, তোকে ডেকে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস। এইসব বিষয় নিয়ে যত জল ঘোলা হবে ততই ঝামেলা বাড়বে। তাজউদ্দিন সিদ্দিকী কোনো কথাবার্তা বলতে দিল না সে। আনিস বলল, নোভাকে ডাকা হোক, সে বলুক সব কিছু। স্যারের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো। আমি চাই না এখানে স্যারকে টেনে কোনো কথা বলা হোক। নোভাকে ডাক। তাজউদ্দিন সিদ্দিকী বলল, না, ও আসবে না। তাজদার বলল, ওর এখানে আসা দরকার। আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই। তিতলি, জি ভাইয়া। নোভাকে বলো আমি ডাকছি। তিতলি তাসনোভাকে ডাকতে চলে গেল। তাসনোভা কিছুক্ষণ পর এলো। বুকে হাত ভাঁজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো। তাজদার তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে? আম্মুর কাছ থেকে শুনলাম এইমাত্র। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? তাসনোভা স্পষ্ট বলল, আমি আনিস ভাইকে ছবি তুলে দিতে বলেছি, সবাইকেই বলি। চাচা তৈয়ব সিদ্দিকী বলল, মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম, ভুলেই ভেবেছি। সবাইকে কি ছবি তুলে দেন? বলা যায়, মানুষ এখন কত কি বলে যাচ্ছে। তাসনোভা বলল, যা শুনেছেন সবটাই বানোয়াট কথা চাচ্ছু। আনিস দাঁড়িয়ে পড়ল।
সবার চোখ তার দিকে ঘুরে গেল। আনিস বলল, আমি এবার আসি। কথা বললে কথা বাড়বে। তাজদার মাথা নেড়ে বলল, আয়। আনিস তাসনোভার পাশ কেটে বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, রায়হানের মা আর আশরাফের মা মানুষের কথাই বেশি নাচে। আগে ছেলে মেয়েদের কথা শোনা দরকার। কত বড় একটা ঝামেলা বেঁধে যাচ্ছিল। আশরাফ আর উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আশরাফ বলল, হুটহাট এটা ওটা শুনে ঝামেলা বাঁধানোই মেয়েদের কাজ। মাথা নষ্ট করে দেয় এরা। আশরাফ সাহেব বলল, তোর মাও কম না, লোকের কথা শুনে ঘরে অশান্তি করে। ওরা বেরিয়ে যেতেই তাজদার বলল, একটা সম্বন্ধ ভেঙেছে 2 দিন হয়নি। ও কোন আক্কেলে রাস্তার একটা ছেলেকে বলছে ছবি তুলে দিতে। আমি কক্সবাজারও একই দৃশ্য দেখেছি। নোভা, আমি মিথ্যা বলছি? তাসনোভা বাবা মায়ের দিকে তাকালো। তাজদার রেগে বলল, তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন? সত্যি নাকি মিথ্যা বলছি আমি সেটার স্বীকার করো। তাসনোভা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, একটা সম্বন্ধ থাকাকালীনও একটা ছেলেকে ছবি তুলে দিতে জোরাজুরি করা, সম্বন্ধ ভাঙার পরেও জোরাজুরি করা কিসের লক্ষণ? আমার তো নিজের বোনকেই বেশি দোষী মনে হচ্ছে। তুমি অস্বীকার করতে পারো আমার কথা? চুপ থাকবে না, জবাব দাও। তাসনোভার নাকের ডগা কাঁপছে। তাজদার বলল, তোমার মা বাবা যা যা শুনেছে তা আসলে ভুল শুনেছে। আমার মনে হচ্ছে আসল কারণ এর উল্টোটা। সেটাও যদি না হয়ে থাকে তাহলে আজকের এসব কাহিনীর জন্য একমাত্র দায়ী তুমি। আনিসকে আমি চিনি, ও এরকম ছেলেই নয়। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুবই বড়াই করেন। ওনারা সত্যিটা দেখেও দেখেন না, তাই আমি দেখিয়ে দিলাম। তোমার জীবন নিয়ে সব ভাবনা তোমার। আমি আর একটা কথাও বলবো না। তুমি বিয়ে করবে কি করবে না সেই সব নিয়েও আমি ভাববো না। তোমার ব্যাপারে কোনো কথা বললে আমাকেই কথা শুনতে হয়। আজও বলতাম না, বলতে বাধ্য হয়েছি কারণ ওই বাড়ির একটা মেয়ে এখানে থাকে। আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করেছি, ব্যাস। বলেই তাজদার চলে গেল সেখান থেকে। তাসনোভা তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার চলে যেতেই তাজউদ্দিন সিদ্দিকী মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন। তাসনোভা রক্তচক্ষু নিয়ে তাকালো। তিনি আর কিছু বলতে পারলেন না। তাসনোভা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব। আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিচ্ছু বলবে না। রওশনারা বলল, তুমি তোমার ভাইকে চেনো না। ও আমাকেও এমন কথা বলে, নিজের বউকে পর্যন্ত বলে। ওর কথায় কষ্ট পাওয়ার দরকার কি? তাসনোভা চেঁচিয়ে উঠে বলল, আমি কারো কথায় কষ্ট পাওয়ার মতো মেয়ে নই। আমার জীবন নিয়ে আমি কাউকে ভাবতেও বলিনি। কাউকে ভাবতে হবে না। ফার্দার বাড়িতে যেন কোনো বৈঠক না হয় আমাকে নিয়ে। তাজদার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে ফেরার পর থেকে শাইনা মমতাজের পেছনে সে এমন আদা জল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরির কথা আর মাথায় রাখেনি। তবে আজ সকাল থেকেই তার প্রস্তুতি চলছে। কাপড় বাছাই, টুকটাক জিনিসপত্র গোছানো। শাইনাও পাশে বসে হাতে হাতে সব জিনিস গুছিয়ে দিচ্ছিল। হঠাৎ কৌতূহলী হয়ে শাইনা জিজ্ঞেস করলো, কতদিন থাকবেন? তাজদার সামনে রাখা পারফিউম দুটো একবার দেখল, তারপর মজার ছলে পাল্টা প্রশ্ন করলো, কতদিন থাকলে তুমি খুশি হবে? শাইনা চুপ করে গেল, চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর শাইনা তার দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, 2-1 দিন। তাজদার দারাজ গলায় হেসে উঠল, বেকুব চণ্ডী 15 দিনের জন্য যাচ্ছি। শাইনার চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল। 15 দিন? তাজদার ঠোঁট বাঁকিয়ে চোখ সরু করে জানতে চাইল, কেন? তোমার কষ্ট হবে একা থাকতে? শাইনা মুখ ফিরিয়ে নিয়ে বলল, ধুর বাবা, লজ্জা পেয়েছ? শাইনা জবাব দিল না, কানের পাশে চুল গুছতে গুছতে কাজে মনোযোগ দিল। তাজদার বলল, উইল ইউ মিস মি? শাইনা শার্টগুলো ভাঁজ করতে করতে বলল, আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন? তাজদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের খুব কাছে এসে বলল, হোয়াই নট? শাইনা হাসল, হাত দিয়ে তাজদারের মুখটা সরিয়ে দিল। তাজদার তার হাতটা ধরে সরিয়ে দিয়ে আরও নিচু গলায় ফিসফিস করে বলল, আয়নায় মুখটা একবার দেখো। আর চোখে তাকিয়া শাইনা জানতে চাইল, কেন? তাজদারের রসিকতা করে বলল, লজ্জায় তুমি একেবারে লাল হয়ে গেছো। শাইনা হেসে দ্রুত ঘুরে গেল। কিছুক্ষণ পর ফিরতেই দেখলো তাজদার এখনও তাকিয়ে আছে। শাইনা দেখা মাত্রই সাথে সাথে পিঠ ফিরিয়ে বসলো। হাতের তালু ভিজে উঠেছে ঘামে, বুকের ভেতর কেমন হাঁসফাঁস। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ফিরে চাইল সে। দেখলো তাজদার সিদ্দিকী এক চুলও নড়েনি।
আগের জায়গাতেই বসে আছে, আর দৃষ্টি এখনো তার দিকেই নিবদ্ধ। শাইনাকে এমন হাঁসফাঁস করতে দেখে সে বলল, আমি রিসার্চ করে জেনেছি কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেমে পড়ার লক্ষণ। তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ নাকি পড়েই গেছো? শাইনা বলল, আপনার ওই টি শার্টটা তো ছাদে শুকোতে দিয়েছিলাম। ইউ স্টপ ইট, তুমি কথা ঘোরাচ্ছ কেন? শাইনা এক নাগারে বলল, আসার সময় আমার জন্য, তিতলির জন্য, মেজো আপুর জন্য কিছু নিয়ে আসবেন। তাজদার তার কপালে নিজের কপাল দিয়ে জোরে ঠোকা মেরে বলল, ওকে, তোমার জন্য কি কি আনবো আমি লিস্ট করে ফেলেছি। কি? এমন কিছু আনবো যা দেখে তুমি আমার ফাঁদে পড়ে যাবে। শাইনা কৌতূহলী হয়ে বলল, কি আনবেন বলুন। তাজদার বলল, বলবো না, সারপ্রাইজ। তুমি বলেছো হিসাব নিকাশ করে প্রেমে পড়া যায় না। আমি তোমাকে দেখিয়ে দিব হিসাব নিকাশ করেই কিভাবে প্রেমে পড়া যায়। শাইনা বলল, খুব ভালো কথা, তবে সাবধান, হিসাব গুলিয়ে ফেলবেন না যেন। মাপযোগ করে খুব সাবধানে প্রেমে পড়বেন। প্রেম কি আসলেই হিসাব নিকাশ করে হয়? হয় না। প্রেম একটা দহন জ্বালা। এখানে অহংকার ভস্ম হয়, দখলদারের দেয়াল ভেঙে যায়। কে যেন বলেছিল, প্রেম বিভৎস বিপ্লবে আত্মসমর্পণ। এখানে দখলদারিত্ব চলে না, বরং এখানেই দখলদারির মৃত্যু হয়। আত্মসমর্পণের পর প্রেম দিয়ে দখল করতে চাওয়া মানুষটা তখন উপলব্ধি করে প্রেম দিয়ে আসলে দখল করা যায় না। প্রেমে পড়লে, ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। নিজের চাওয়ার আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয়। 15 দিন যেখানে থাকার কথা ছিল সেখানে টানা 20টা দিন কাটিয়ে দিয়েছে তাজদার সিদ্দিকী। তার ফিরতে ইচ্ছে করছিল না, কোনো রাগ, বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয়। ফোনের ওপাশে কবে আসবেন, ফিরে আসুন বলতে না পারা শাইনা মমতাজের ছটফটানোগুলো আরও মন ভরে দেখার জন্য। দখলদারি দেখানোর পিপাসায় তাজদার সিদ্দিকী শাইনা মমতাজের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছিল শুধু, অথচ দেখার মতো দেখলে আরও অনেক কিছু দেখার ছিল। এই যেমন সামনে ফিরিয়ে রাখা শাইনা মমতাজের চুলে ঠিক কটা বিনুনি হয়েছে, ফোনের ওপাশে গম্ভীর মুখে বসে সেগুলো মুখস্থ করে গিয়েছে তাজদার সিদ্দিকী। তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কথা আটকে যাওয়ার মধ্যেও তাজদার সিদ্দিকী অনেক কিছু দেখেছে। বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারার 12টা বাজানোর পর সেই চেহারার খুদ ধরা শাইনা মমতাজের কপাল ভাঁজগুলো কি বলেছিল সেটাও বুঝতে পেরেছে তাজদার সিদ্দিকী। সে বুঝেছে ভালোবাসা আর দখলদারি দুটো একসাথে হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করব না, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন, তাই এবার খুব বড়সড় একটা ঝগড়া হবে। আমি আপনাকে ঘরেই ঢুকতে দেব না। আপনি বাড়ি আসার পর গুনে গুনে 3 ঘন্টা বাইরে থাকবেন। আরও একটা কথা ভেবেছি। শাইনা কথার জবাবে ল্যাপটপের স্ক্রিনে নীল আলোয় বসে গম্ভীর মুখে তাজদার প্রশ্ন করল, কি? চুলটা কেটে ফেলবো যাতে আপনি আমার বেনি ধরে টান দিতে না পারেন। আরও একটা কথা ভেবে রেখেছি। কি? আপনি আমাকে 300টা ভোকাবুলারি শিখতে বলেছিলেন, আমি শিখেছি মাত্র 75টা, বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি যা শিখেছি সেটাও ভুলে যাব। আমার আর IELTS দেওয়া হবে না। আমি ভেবে রেখেছি আপনি যতদিন না ফিরবেন ততদিন আমি বই খাতা সব তুলে রাখবো। হ্যাঁ, আমি আরও একটা কথা ভেবেছি। কি? আপনি এলে সেদিন আমি নায়রে চলে যাব। তাজদার নড়ে চড়ে উঠে বলল, না না, আমি ফিরবো। আমি তোমার উপর রেগে নেই। আমি তো রাগ করার মতো কিছু করিনি, করলেও আমি রাগ করিনি। আমি ফিরবো। আলমিরায় তোমার শাড়ির ভাঁজে একটা লাল শাড়ি আছে, আগাগোড়া লাল টকটকে। ওই দিন ওটা পরো, ঠিক আছে? শাইনা কপাল কুঁচকে প্রশ্ন করলো, কেন? তাজদার বলল, তুমি সেজে গুজে বসে থাকবে, আমি এসে দেখব। শাইনা প্রতিবাদী হয়ে বলল, বনে বাদারে পাহাড়ে সমুদ্রে ঘুরে ঘুরে জঙ্গলির মতো লাগছে আপনাকে। আমি কোনো জঙ্গলির গালের ঘষা খাওয়ার জন্য সাজগাজ করে বসে থাকতে পারবো না, সরি। তাজদার সিদ্দিকী তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ। এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া শাইনা মমতাজের কখন এতটা বুক ভার হবে সে কখনো ভাবেইনি। শাইনার সাথে তার রোজ কথা হয়েছে ফোনে, সকাল বিকাল রাতে নিয়ম করে, কিন্তু শাইনা নিজ থেকে তাকে চলে আসতে বলেনি। চলে আসুন বললেই তাজদার সিদ্দিকী ঠিকই চলে আসতো। শাইনা সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল, আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন, ভেবে রেখেছেন নিশ্চয়ই? তাজদার ফোনের ওপাশ থেকে বলল, কেউ আমার ফেরার অপেক্ষায় আছে বললে আমি গুনে গুনে 3 দিন পর ফিরে আসতাম। শাইনা বলল, আপনাকে ফিরতে হবে না,
আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন। তাজদার সিদ্দিকী গুনে গুনে ওই ফোন কলের 3 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল শাইনাকে চমকে দিয়ে। তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, এই যেমন প্লেলিস্ট ভর্তি হাবিব ওয়াহিদের গান, একটা দোলনা, কানে গোজার ফুল, রাগ কমানোর ঔষধ, জঙ্গলির মতো গালটা ঘষে দিয়ে টুপ টুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেওয়া চুমু।